নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে সব দল একেবারে নির্বিশেষে সরকারের সঙ্গে সহমত পোষণ করেছে। সেটা কট্টরপন্থী যারা বিরোধী বলে পরিচিত, যেমন আমাদের তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তিস্তা প্রকল্পের সই নিয়ে যিনি বারবার বাগড়া দিয়েছেন, তিনিও এক বাক্যে বলেছেন শেখ হাসিনা ভারতবর্ষে থাকুন। উত্তরপ্রদেশের নেতা অখিলেশ যাদব, বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব, কংগ্রেস তো বটেই, এমনকি এককভাবে যিনি মুসলিম কমিউনিটিকে যিনি রিপ্রেজেন্ট করেন আসাদুদ্দিন ওয়েসি, তিনিও সবাই মিলে সরকারের পাশে থেকেছে এবং সরকারকে বলেছে যে আপনারা সর্বোত্তম সুরক্ষার ব্যবস্থা করে আপনারা শেখ হাসিনাকে ভারতে রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিন, এতে আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ না, নিজেদের মধ্যে চুলি মারামারি একটা ধস্তাধস্তি সব করবে, কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ সামনে উপস্থিত হবে তখন কিন্তু সব দল কিন্তু একজোট হয়ে যায়। সেখানে কে আপন কে পর তখন ভুলে যায়। 1971-এর যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় কিন্তু ইন্দিরা গান্ধী পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং সবার সম্মতি কিন্তু আদায় করে নিয়েছিলেন এই একটা ইস্যুতে, ভারতের উপরে আক্রমণ হচ্ছে, ভারত কিন্তু যেন ছেড়ে না দেয়। বলে এটা কিন্তু নতুন নয়। 1999 সালে যখন কার্গিল অ্যাটাক হলো, কার্গিল অ্যাটাক হওয়ার পরেতে সেই কিন্তু সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সর্বদলীয় বৈঠক ডেকে বাজপেয়ীজি সবার কাছে মতামত চেয়েছেন এবং সবাই সরকারের পাশে এসে দাঁড়িয়েছিল। ফলে এটা প্রথম নিদর্শন নয় যে দেশের স্বার্থে এবং সার্বভৌমত্বের স্বার্থে ভারতের সব দল কেন্দ্র সরকারের পাশে আছে। সেটা কে থাকলো কেন্দ্র সরকারে, কংগ্রেস থাকলো না নরেন্দ্র মোদী থাকলেন বিজেপি, অথবা কোনো একটা ইউপিএ জোট হলো, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আগে হচ্ছে দেশের স্বার্থ। আর কংগ্রেস তো এখানে সব থেকে প্রধান বিরোধী দল এখানে। আর কংগ্রেসের সঙ্গে শেখ হাসিনার একটা অনেক পুরনো দিনের সম্পর্ক আছে। যখনই তিনি ভারতবর্ষে এসছেন তখনই বারবার তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে গিয়ে, এবং সোনিয়া গান্ধীর সঙ্গে মিট করেছেন, রাহুল গান্ধীর সঙ্গে মিট করেছেন, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে মিট করেছেন। এবং একটা কথার কথা বলি আপনাদের, সেটা হচ্ছে কথায় কথায় মাঝে মাঝেই তিনি সোনিয়া গান্ধীকে বলতেন এটা কিন্তু আপনার ছেলে মেয়ে নয়, এই রাজপুত্র রাজকন্যা কিন্তু আমার ছেলে মেয়ে বলে এদেরকে বুকে জড়িয়ে ধরতেন। সেই রাহুল গান্ধী, সেই প্রিয়াঙ্কা গান্ধী গোপনে দুদিন আগে, আজকে খবর পাওয়া গেল, দুদিন আগে গিয়ে যে গোপন আস্তানায় আমাদের হাসিনা রয়েছেন সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন, তার শরীর স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং খবর নেওয়ার পর তারা ওখান থেকে হেলথ মিনিস্টারকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেন এবং অমিত শাহকে ফোন করেন। রাহুল গান্ধী ফোন করে উনি যে পরামর্শ দেন সেটা হচ্ছে ভারতের সব থেকে ভালো হাসপাতালে রেখে, যদি তার জন্য হাসপাতালের একটা ফ্লোরের একটা ব্লক যদি নিশ্চিত নিরাপত্তার মধ্যে মুড়ে রাখা যায়, সেখানে রেখে শেখ হাসিনার সর্বোত্তম চিকিৎসা করা হোক। এ ব্যাপারে কিন্তু কংগ্রেস কিন্তু একেবারে 100% ভারত সরকারের পাশে দাঁড়িয়ে গেছে। এ তো গেল কংগ্রেসের কথা। তৃণমূল নেত্রী, যিনি চরম নরেন্দ্র মোদী বিরোধিতা করে থাকেন, তিনিও কিন্তু এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন, কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছেন। এর আগে যখন এই ঘটনাটা ঘটলো, যখন এই অভ্যুত্থানের ঘটনা ঘটলো 5 তারিখে, যখন শেখ হাসিনা যখন ভারতবর্ষে চলে এলেন, সেই সময় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম পরিষ্কার প্রেসের সামনে বলেছিলেন কেন্দ্র সরকার আছে, একটা পার্শ্ববর্তী দেশ, তাদের সঙ্গে কি করা হবে না করা হবে এটা কেন্দ্র সরকারের ব্যাপার, কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমি সহমত, একদম পরিষ্কার বলে দিয়েছিলেন।
আজকেও তিনি হাসিনার সঙ্গে হাসিনাকে রাখার ব্যাপারে হাসিনার সহমর্মিতা প্রকাশ করেছেন এবং হাসিনাকে রাখার ব্যাপারে উনি কিন্তু খোলা মনে সম্মতি দিয়েছেন। আমাদের অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব এরা আবার বলেছেন, উত্তরে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন না কমে, বাংলাদেশে হিন্দুদের উপরে যদি নির্যাতন না কমে, তাহলে ভারত সরকার কঠোরতম যদি ব্যবস্থা নেয় সেক্ষেত্রেও তারা ভারত সরকারের সঙ্গেই থাকবে, আগাম তারা জানিয়ে রেখে দিয়েছে। আর আসাদুদ্দিন ওয়েসি আরো এক ধাপ এগিয়ে বলেছেন এই মুহূর্তে ভারতের উচিত চিকেন নেক সমস্যার সমাধান করে একটা স্থায়ী সব সমাধান হোক। এর জন্য ভারতের যা যা করার দরকার ভারত তাই করুন। এই আসাদুদ্দিন ওয়েসি কিন্তু পার্লামেন্টে কিন্তু বক্তৃতার ঝড় তুলে দেন, উনি খুব ভালো বক্তা, একদম নরেন্দ্র মোদীর সমালোচনা করে ঝড় তুলে দেন। তিনিও কিন্তু এই ইস্যুতে কিন্তু নরেন্দ্র মোদীর পাশে এসে দাঁড়িয়েছেন। নরেন্দ্র মোদী এখন তো ভারতে নেই। আচ্ছা, এই বিরোধী দলগুলোর সঙ্গে যে সম্পর্ক স্থাপন, তাদের সঙ্গে চিঠি আদান, ইমেলে আদান প্রদান, এই সমস্ত কিছু করেছেন কিন্তু অমিত শাহ, এবং সেখানে চিঠিতে সইও করেছেন কিন্তু অমিত শাহ, যেটা পাঠানো হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ডক্টর জয়শঙ্কর তিনিও করেছেন এই কাজটা। যে সমস্ত দক্ষিণের দলগুলোর দিকে রয়েছে সেখানে জয়শঙ্করজির একটা প্রভাব রয়েছে, কারণ তিনি তো তামিলনাড়ুর লোক, তো তার একটা প্রভাব রয়েছে। ফলে জয়শঙ্করজি দক্ষিণের ব্যাপারটা সামলেছেন, বাকি দেশের ব্যাপারটা সামলেছেন হচ্ছে আমাদের অমিত শাহ। রাহুল গান্ধী তিনি তো সম্মতি তো দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এখন যেটা আপনার একটা পাইপলাইন মানে বাংলাদেশের উত্তরবঙ্গ পর্যন্ত তেল নিয়ে যাচ্ছে, সেটা সম্প্রসারণের যে ব্যাপারটা সেটা তো স্থগিত করেছে ভারত, সেটা সম্পূর্ণ বন্ধ করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটা প্রস্তাব পাঠিয়েছেন। তার মানে কংগ্রেস কিন্তু পুরোপুরি বাংলাদেশ নিয়ে মাঠে নেমে গেল নরেন্দ্র মোদীর সঙ্গে হাতে হাত মিলিয়ে। ফলে আগে যেটা নরেন্দ্র মোদী যেটা একলা ছিলেন, এখন কিন্তু পুরো দেশ নরেন্দ্র মোদীর সঙ্গে চলে এসছে এই একটা ইস্যুতে। ফলে এই যে বাংলাদেশের যে লাফালাফি শুরু হয়েছে না, এখন যদি ভারত একটা কোনো বড় অ্যাকশন নেয় তাহলে পরে দেখবেন ভারতের সমস্ত দল কিন্তু একসঙ্গে নরেন্দ্র মোদীর পাশে এসে এক কাট্টা হয়ে দাঁড়িয়ে গেছে, আপনাদের কিছু করার ক্ষমতা থাকবে না। আর যখন 140 কোটি দেশের 543টা নেতা যখন একসঙ্গে এক জায়গায় দাঁড়ায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি ভারতবর্ষের সামনে এসে দাঁড়াতে পারবে না, সেটা আমেরিকা হোক আর ইউরোপিয়ান ইউনিয়ন হোক, যেই হোক না কেন। এত বড় একটা দেশ, 140 কোটি মানুষ, সে কথার পরে আসবো। এখন এই পাইপলাইনের ব্যাপারটা নিয়ে রাহুল গান্ধী ঠিক কি বলেছেন, কি কথাবার্তা হয়েছে, সেই খবরটা আমার কাছে এখনো পর্যন্ত নেই। এটা যদি হয় আগামীকাল আমি আপনাদের দেব। আচ্ছা, এই খবরটা আমি রেকর্ড করছি কিন্তু রাত্রিবেলা, আপনারা পাবেন কিন্তু কালকে সকালবেলা, ওই জন্য আমি আজকে বলছি। আপনারা যখন দেখবেন এটা গতকাল হয়ে গেছে, এটা আমি আগেই বলে রাখছি। ফলে বাংলাদেশের ভেতরে যে সমস্ত হিন্দু রয়েছেন, এই হিন্দু কমিউনিটির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে জোর করে সমস্ত চাকরিজীবী যারা রয়েছে তাদেরকে পদত্যাগপত্র সই করানো, এগুলো যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে বাংলাদেশ একটা কড়া ভারতের প্রতিক্রিয়ার কিন্তু মুখোমুখি হতে পারে। সেটা কিন্তু খুব ভালো করে আঁচ করা যাচ্ছে। শুধু বর্ষাটার জন্য অপেক্ষা, বর্ষাটা কেটে গেলে বাংলাদেশের কপালে কিন্তু খুব দুঃখ আছে। আর ভারতবর্ষ যদি এককাট্টা ভাবে যদি এসে দাঁড়ায় তাহলে পরে চীনের ক্ষমতা হবে না চীন এখানে এসে নাক গলাবে। কারণ চীন একবার প্যাংগংয়ে মার খেয়ে চীন বুঝে গেছে চীন এটা আর 62 সালের ভারত নয়, এখানে একটা মারলে ভারত কিন্তু 10টা মারবে। 300টার ওপর চীনা সৈনিককে মেরে শুইয়ে দিয়েছিল, মানে ওই জলে ভাসিয়ে দিয়েছিল পার্বত্য নদীতে, তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। চীন যদিও অফিসিয়ালি আজ পর্যন্ত স্বীকার করে না, করবেও না, কারণ চীনের কোনো খবরই বাইরে আসে না। শি জিনপিং এর শরীর কেমন আছে সেটা আজ পর্যন্ত জানা যায়নি, কিন্তু তিনি খুব একটা সুস্থ নেই এটা জানা যাচ্ছে। বাংলাদেশকে ভাবতে হবে তারা কি করবে, ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে শত্রুতা করবে নাকি
ধীরে ধীরে ভারতের সঙ্গে হাত মেলাবে। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা কিন্তু মোটেই ভালো নয়। আর এই যে বারবার কথা হচ্ছে না যে শেখ হাসিনাকে আমাদের আপনাদের সেনাপ্রধান একেবারে বাইরে বার করে দিয়েছেন। গতকালকে রয়ের একজন অফিসার, টপ অফিসার, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি বলে দিয়েছেন যে রয়ের কোন কোন লোক কিভাবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা থেকে বার করেছেন। মানে আমি যেটা জানি সেটা এখনো পর্যন্ত বলিনি, এইবার বলার সময় এসে গেছেন। কারণ পাবলিকলি উনি কিন্তু RSN সিং কিন্তু বলে দিয়েছেন। ফলে দেশের বাংলাদেশের মধ্যে যে সমস্ত গল্প টল্প ছড়াচ্ছে না, যে বাংলাদেশের সৈন্যবাহিনীর উনি অমুক আত্মীয় ছিলেন, তমুক আত্মীয় ছিলেন, তার জন্য ওনাকে বার করে দেওয়া হয়েছে, এ করে দেওয়া হয়েছে, কিচ্ছু না। খেলা হয়েছে 4 তারিখ রাত্রি 2:30 থেকে 5 তারিখ হচ্ছে 5:30 পর্যন্ত। খেলাটা কিন্তু হয়েছে ওই সময়টার মধ্যে। আর তারও 15 দিন আগে ওই খেলাটা শুরু হয়ে গেছিল। কারণ ভারত জানতো যেদিকে ঘটনা যাচ্ছে সেই ঘটনায় কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। শেখ হাসিনাকে কিন্তু বারবার নরেন্দ্র মোদী কিন্তু সাবধান করেছিলেন, আপনি এইটা করবেন না, ওটা করবেন না, এটা মানিয়ে নিন, ওদেরকে বাবা বাচ্চা করে নিন। শেখ হাসিনা কিন্তু এক কাটটা ছিলেন যে আমি ওদের সঙ্গে কোনো আলোচনায় যাব না। এই একই কাণ্ড ঘটেছিল কিন্তু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও। 1975 সালে তার উপরে আক্রমণ হওয়ার আগে আমাদের যে রয়ের চিফ ছিলেন RN কাও, তিনি সরাসরি ঢাকা গিয়েছিলেন। ঢাকা গিয়ে শেখ মুজিবকে তিনি বলেছিলেন আপনার প্রাণের আশঙ্কা রয়েছে, আপনি সাবধান হন। উনি কিন্তু সাবধান হননি। উনি একটা কথাই বলেছিলেন, আমার ভাইরা আমারে মারতে পারে না। ভারত বোঝাতে ব্যর্থ হয়েছিল, বোঝাতে ব্যর্থ হয়েছিল। ফিরে এসেছিল। তারপরে যা ঘটার সে তো আপনারা সবাই জানেন কি ঘটেছিল না ঘটেছিল। আর যাই হোক, সেটা আজকে আলোচনার বিষয় নয়। আগামীকাল আমি তেল পাইপ ব্যাপারটা নিয়ে আগামীকাল আমি বলবো, সেটা আপনারা জানতে পারবেন। আমার খুঁটিনাটি ব্যাপারগুলো আমার জানা নেই, এগুলো একটু খোঁজ খবর নিতে হবে। এই খবরটা জোগাড় করতে করতেই আজকে আমার সারা দিন কেটে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।